বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবযান এখন দ্বিতীয় পর্ব। যতীনের পৈতৃক বাড়িটা নিতান্ত ছোট নয়। পূর্বপুরুষেরা একসময়ে মনের আনন্দে ঘরদোর করে গিয়েছেন। এখন এমন দাঁড়িয়েছে যে সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। পূর্ব দিকের আলসেটা কাঁঠালের ডাল পড়ে জখম হয়ে গিয়েছে, বছর 2 হলো। মিস্ত্রি লাগানোর খরচ হাতে আসেনি বলে তেমনি অবস্থাতেই পড়ে রয়েছে। গত 30 বৎসরের কত পদচিহ্ন এই বাড়ির উঠানে। বাবা, মা, বৌদিদি, মেজদিদি, পিসিমা, 2 ছোট ভাই, আশা, খোকা খুকিরা কত ভালোবাসত সবাই। সব সব স্বপ্ন হয়ে গেল, কেউ নেই আজ। সে শিক্ষিত বলে আগে গ্রামের লোক তাকে খুব মেনে চলত। এখন তারা দেখেছে যে শিক্ষিত হয়েও তার 1 পয়সা উপার্জন করবার শক্তি নেই। এতে এখন সবাই তাকে ঘৃণা করে, তার নামে যা তা বলে। আশা যখন প্রথম বাপের বাড়ি গিয়েছিল তখন লজ্জা ও অপমান ঢাকবার জন্যে যতীন গাঁয়ে সকলের কাছে বলে বেড়াতো, শাশুড়ি ঠাকরুনের হাতে অনেক টাকা আছে, কোন দিন মরে যাবেন, বয়স তো হয়েছে। এদিকে বড় মেয়ে প্রায়ই মার কাছে থাকে, পাছে টাকার সবটাই বেহাত হয়ে যায়। তাই ও বললে, দেখো এই সময়টা কিছুদিন মার কাছে গিয়ে থাকি গে, নইলে কিচ্ছু পাবো না। এই কৈফিয়ত প্রথম প্রথম খুব কার্যকরী হয়েছিল বটে। তারপর বছরের পর বছর কেটে গেল। এখন লোকে নানা রকম ব্যঙ্গ বিদ্রূপ করে। কেউ বলে, অনেক দিন হয়ে গেল, এইবার গিয়ে বউকে নিয়ে এসো গে যতীন। শাশুড়ির টাকার মায়া ছেড়ে দাও, বুড়ি সহজে মরবে না। পিছনে কেউ বলে, এই মোটর গাড়ির শব্দ ওঠে দেখো না, যতীনের বউ টাকার পুঁটুলি নিয়ে মোটর থেকে নেমে বলবে, এই নাও 5,000 টাকা, তোমার টাকা তুমি রাখো, কি করবে করো, আমি খালাস হই তো আগে, এই ধরো পুঁটুলিটা। তাছাড়া আরও কত রকমের কথা বলে, সেসব এখানে ব্যক্ত করবার নয়। এই সমস্ত ব্যঙ্গ অপমান যতীনকে বেমালুম হজম করে ফেলতে হয়। সয়ে গিয়েছে, আর লাগে না। মাঝে মাঝে কষ্ট হয় মানুষের নিষ্ঠুরতা, বর্বরতা দেখে। একটা সহানুভূতির কথা কেউ বলে না, কেউ এতটুকু দরদ দেখায় না। কি মেয়ে, কি পুরুষ! সংসার যে কি ভয়ানক জায়গা, দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না। দুঃখীকে কেউ দয়া করে না, সবাই ঘৃণা করে। মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারতো না যদি একটু ভেবে দেখত। কিন্তু কিন্তু অধিকাংশ মানুষের চিন্তার বালাই নেই তো। এসব ভেবে কষ্ট হয় বটে, কিন্তু এসব সে গায়ে মাখে না। গা সওয়া হয়ে গিয়েছে মানুষের নিষ্ঠুরতা, মানুষের অপমান। এরপরেও সে লোকের বাড়িতে ভাত চেয়ে খায়। কোনো দিন লোকে দেয়, কোনো দিন দেয় না। বলে, বাড়িতে অসুখ, রাঁধবার লোক নেই, বড়ই লজ্জিত হলাম ভাই, ইত্যাদি। যতীনের বাড়ির পেছনে খিড়কির বাইরে ছোট্ট একটু বাগান আছে, তাতে একটা বড় পাতিলেবুর গাছ আছে। যেদিন কোথাও কিছু না মেলে গাছের লেবু তুলে সে বিনোদপুরের হাটে বিক্রি করতে নিয়ে যায়। আম কাঁঠালের সময় গাছের আম কাঁঠাল মাথায় করে হাটে নিয়ে যায়। এতেও লোকে নিন্দে করে। শিক্ষিত লোক হয়ে ভদ্র সমাজের মুখ হাসাচ্ছে। রায় সাহেব ভরসারাম কুণ্ডু কেন তার বাড়ির কাজকর্মে ব্রাহ্মণদের নেমন্তন্ন করতে সাহস না করবে? একসময় বড্ড বই পড়তে ভালোবাসত সে। অনেক ভালো ভালো ইংরেজি বই ছিল, সংস্কৃত বই ছিল তার ঘরে। কতক নষ্ট হয়ে গিয়েছে, কতক সে বিক্রি করে ফেলেছে অভাবে পড়ে। এইসব নির্জন রাত্রে বইগুলোর জন্যে সত্যিই মনে কষ্ট হয়। এইরকম নির্জন রাত্রে বহুদিন আগেকার আর একজনের কথা মনে পড়ে। সে স্বপ্ন হয়ে গিয়েছে অনেক দিন, ভুলেও তাকে গিয়েছিল, কিন্তু আশা চলে যাওয়ার পরে তার কথা ধীরে ধীরে জেগে উঠেছে। গত 5 বছরে যতীন অনেক শিখেছে। মানুষের দুঃখ বুঝতে শিখেছে, নিজের দুঃখে উদাসীন হয়ে থাকতে শিখেছে। জীবনের বহু অনাবশ্যক উপকরণ ও আবর্জনাকে বাদ দিয়ে সহজ অনাড়ম্বর সত্যকে গ্রহণ করতে শিখেছে। বর্ষার শেষে যতীন পড়ল অসুখে। একা থাকতে হয়, 1 ঘটি জল দেবার মানুষ নেই।
মাথার কাছে একটা কলসি রেখে দিত। যতক্ষণ শক্তি থাকতো নিজেই জল গড়িয়ে খেত, যখন না থাকতো শুয়ে চিঁ চিঁ করতো। গায়ের লোক একেবারেই যে দেখেনি তা নয়, কিন্তু সে নিতান্ত দায় সারা গোছের দেখা। তারা দোরের কাছে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে যেত। হয়তো ছেলেমেয়ের হাত দিয়ে কচিত এক বাটি সাবুও পাঠিয়ে দিত, সেও দায় সারা গোছের। সে দেওয়ার মধ্যে স্নেহ ভালোবাসার স্পর্শ থাকতো না। অনেকে পরামর্শ দিত, ওহে বৌমাকে এইবার একখানা পত্র দাও, তিনি আসুন, না এলে এই অবস্থায় দেখে কে, কে শোনে, কে একটু জল মুখে দেয়। আমাদের তো সবসময় আশা ঘটে ওঠে না, বুঝতেই তো পারো, নানা রকম ধান্দাতে ঘুরতে হয়, নইলে ইচ্ছে তো করে, তা কি আর করে না, ইত্যাদি। এ কথার কোনো উত্তর সে দিত না। আশ্বিন মাসের মাঝামাঝি যতীন সেরে উঠল। যার কেউ নেই, ভগবান তাকে বোধহয় বেশি দিন যন্ত্রণা ভোগ করান না। হয় সারান, নয় সারাবার ব্যবস্থা করেন। বৈকালের দিকে নদীর ধারের মাঠে সে বেড়াতে গেল। একটা জায়গায় একটা বড় বাবলা কাঠের গুঁড়ি পড়ে, চারিদিক ঘিরে সেখানে বনঝোপ। পড়ন্ত বেলায় পাখির দল কিচকিচ করছে। কেলেকোঁড়া লতায় শরতের প্রথমে সুস্নিগ্ধ ফুল ফুটেছে। নির্মেঘ আকাশ, অদ্ভুত ধরনের নীল। গাছের গুঁড়িটার ওপর সে দেহ এলিয়ে দিয়ে আধশোয়া অবস্থায় রইল। শরীর দুর্বল, বেশিক্ষণ দাঁড়াতে বা বসতে কষ্ট বোধ হয়। ওর মনে একটা ভয়ানক কষ্ট, বিশেষ করে এই অসুখটা থেকে ওঠবার পরে। মনটা কেমন দুর্বল হয়ে গিয়েছে রোগে পড়ে থেকে। নইলে যে আশালতা অত নিষ্ঠুর ব্যবহার করেছে, তার সঙ্গে রোগশয্যায় পড়ে সেই আশালতার কথাই অনবরত মনে পড়বে কেন? শুধু শুধু আশালতা, আশালতা। না, 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 সে চিঠি দেবে না, দেয়ও নি। মরে যাবে তবুও চিঠি দেবে না। মিথ্যে অপমান করিয়ে লাভ কি? আশালতা আসবে না। যদি না আসে, তার বুকে বড় বাজবে। পূর্বের ব্যবহার সে খানিকটা এখন ভুলেছে। স্বেচ্ছায় নতুন দুঃখ বরণ করার নির্বুদ্ধিতা তার না হয়। সে সে অনেক দুঃখ পেয়েছে, আর নয়। সব মিথ্যে, সব ভুল, প্রেম ভালোবাসা সব দুদিনের মোহ। মূর্খ মানুষ যখন মজে হাবুডুবু খায়, তখন শত রঙিন কল্পনা তাতে আরোপ করে প্রেমাস্পদকে ও মনের ভাবকে মোহনীয় করে তোলে। মোহ যখন ছুটে যায়, অপস্ত্রিয়মান ভাঁটার জল তাকে শুষ্ক বালুর চড়ায় একা ফেলে রেখে কোন দিক দিয়ে অন্তর্হিত হয়, তার হিসেব কেউ রাখে না। এই নিভৃত লতা বিতানে, এই বৈকালের নীল আকাশের তলে বসে সে অনুভব করলে জগতের কত দেশে, কত নগরীতে, কত পল্লীতে, কত নরনারী, কত তরুণ, কত নবযৌবনা বালিকা প্রেমের ব্যবসায়ে দেউলে হয়ে আজ এই মুহূর্তে কত যন্ত্রণা সহ্য করছে। নিরুপায়, অসহায়, নিতান্ত দুঃখী তারা। অর্থ দিয়ে সাহায্য করে তাদের দুঃখ দূর করা যায় না। কেউ তাদের দুঃখ দূর করতে পারেও না। এইসব দুঃখী দলের সেও একজন। আজ পৃথিবীর সকল দুঃখীর সঙ্গে সে যেন একটা অদৃশ্য যোগ অনুভব করলে নিজের ব্যথার মধ্য দিয়ে। দারিদ্র্যকে সে কষ্ট বলে মনে করে না। কেউ তাকে ভালোবাসে না, এই কষ্টই তাকে যন্ত্রণা দিয়েছে সকলের চেয়ে বেশি। আশা যদি আবার আজ ফিরে আসে, পুরনো দিনের আশা হয়ে ফিরে আসে, সে সে নতুন মানুষ হয়ে যায় আজ এই মুহূর্তে। 10টি বছর বয়স কমে যায় তার। যাক, আসার কথা আর সে ভাববে না। দিনরাত ওই একই চিন্তা অসহ্য হয়ে উঠেছে। সে সে পাগল হয়ে যাবে নাকি? হঠাৎ সে দেখলে হাউ হাউ করে সে কাঁদছে। এ কী ব্যাপার? ছি ছি, না, সে সত্যিই পাগল হয়ে যাবে দেখছি। যতীন কাঠের গুঁড়িটা থেকে তাড়াতাড়ি উঠে ব্যস্তভাবে পায়চারি করতে লাগলো। নিজেকে সে সংযত করে নিয়েছে, আর সে ও কথাই ভাববে না। যে গিয়েছে, ইচ্ছে করে সে যে চলে গিয়েছে, তাকে মন থেকে কেটে বাদ দিতে হবে, হবেই, কেটে বাদই দেবে সে। যতীন বাড়ি ফিরে এলো। অন্ধকার বাড়ি, অন্ধকার দোর, ভাঙা তক্তপোষের ওপর তার রাজসজ্জা তো পাতাই আছে। সে কেউ ঝাড়েও না, পাতেও না, তোলেও না।
অন্ধকারের মধ্যে শয্যায় দেহ প্রসারিত করে শোবার সময় একবার তার মনে হলো, সেই আশা কেমন করে এমন নিষ্ঠুর হতে পারলে। সেই রাত্রেই যতীনের আবার খুব জ্বর হলো। হয়তো এতখানি পথ যাতায়াত করা, এত ঠান্ডা লাগানো দুর্বল শরীরে তার উচিত হয়নি। পরদিন দুপুর পর্যন্ত সে অঘোর অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ খোঁজ খবর নিলে না। দুপুরের পর বোষ্টমদের বউ ওদের উঠোনে তাদের পোষা ছাগল খুঁজতে এসে অত বেলা পর্যন্ত ঘরের দোর বন্ধ দেখে বাড়ি গিয়ে খবর দিলে। সে সকালের দিকে আরও দুবার এদিকে কি কাজে এসে দোর বন্ধ দেখে গিয়েছিল। বিকেলের দিকে সন্ধ্যার কিছু আগে তার জ্বর কমলে সে নিজেই দোর খুললে, কিন্তু এক পাও বাইরে আসতে পারলে না। বিছানায় গিয়েই শুয়ে পড়ল। তৃষ্ণায় তার জিভ শুকিয়ে গিয়েছে। কাছাকাছি কারো বাড়ি নেই যে ডাকলে শুনতে পাবে, বেশি চেঁচানোরও শক্তি নেই। সকালে কেউ দেখতে এলো না। এর একটা কারণ ছিল, যতীনের বাড়ি ইদানিং বড় কেউ একটা আসতো না। এক ছিলিম তামাকও যেখানে খেতে না পাওয়া যাবে, পাড়াগাঁয়ে সেসব জায়গায় লোক বড় যাতায়াত করে না। কাজেই দুদিন কেটে গেল, যতীনের ঘরের দোর বন্ধ রইল। কেন লোকটা দোর খুলছে না এ দেখবার লোক জুটল না। পরের দিন অনেক বেলায় বোষ্টম বউ আবার ছাগল খুঁজতে এসে অত বেলায় যতীনের দৌড় বন্ধ থেকে ভাবলে, যতীন ঠাকুর কত বেলা পর্যন্ত ঘুমুচ্ছে আজকে। বেলা 10টা বাজে, এখনও সারা শব্দ নেই। বেলা 12টার সময় একবার কি ভেবে আবার এসে দেখলে তখনও দৌড় বন্ধ। ব্যাপারটা সে বুঝতে পারলে না। পাড়ার মধ্যে খবরটা বললে। পাড়ার 2-4টে সন্ডাগুন্ডা গোছের যুবক এসে ডাকাডাকি করতে লাগলো, ও যতীনদা, এত বেলায় ঘুম কি, দোর খুলুন, ও যতীনদা। কেউ সাড়া দিলে না। আরও লোকজন জড়ো হলো। দোর ভাঙা হলো। যতীন বিছানায় মুড়ে কাঠ হয়ে আছে। কতক্ষণ মরেছে কে জানে, 2 ঘন্টাও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে। তখন সকলে খুব দুঃখ করতে লাগলো। বাস্তবিকই কারো দোষ ছিল না। যতীন লোকটা আজকাল কেমন হয়ে গিয়েছিল। লোকজনের সঙ্গে তেমন করে মিশতো না, কথাবার্তা বলতো না বলে লোকও এদিকে বড় একটা আসতো না। সুতরাং যতীনের আবার অসুখ হয়েছে এ খবরও কেউ রাখে না। নবীন বাড়ুক যে বললেন, আহা, ভবতারণদার ছেলে, ওর বাবার সঙ্গে একসঙ্গে পাশা খেলেছে আমরা চণ্ডী মণ্ডপে বসে। লোকটা বিয়ে ঘরে মারা গেল। তাই কি আমি জানি ছাই যে এমনি একটা অসুখ হয়েছে? আমার স্ত্রী আর আমি এসে রাত জাগতাম, আর সে বউটিরই বা কি আক্কেল, 6 বছরের মধ্যে একবার চোখের দেখা দেখলে না গা, হ্যাঁ? সকলে এক বাক্যে যতীনের বউয়ের উদ্দেশ্যে বহু গালাগালি করলে। যতীনের মৃতদেহ যখন শ্মশানে সৎকারের জন্য নিয়ে যাওয়া হলো, তখন বেলা 2টোর কম নয়।